নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে আমি মনোজ দাস। আজকের এই মুহূর্তের আলোচনার বিষয় ২৬-এর ভোট বয়কটের ডাক দিল জামায়াত ও এনসিপি। এই ভোটের ভবিষ্যৎ কি তাহলে ২০২৪-এর ভোটের মতো হবে? পরিস্থিতি প্রতিকূল বুঝলেই ভোট বয়কট বাংলাদেশের রাজনীতিবিদদের একটা বড় রোগ। আজকে এই আলোচনায় আমরা দেখব শেখ হাসিনার আমলের গত ২০১৪, ১৯, ২৪ এই তিনটে নির্বাচনে বিএনপি অংশ নেয়নি বলে যদি সব ভোট অবৈধ হয়ে থাকে, তবে জামায়াতে এনসিপি অংশ না নিলে কি এবারের ভোটকে অবৈধ বলা যাবে? ইউনূস সরকার ঘোষণা করে দিয়েছে যে ২০২৬-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে নির্বাচন হবে। দেশের সংস্কারের কাজ শেষ না করে এই নির্বাচন হচ্ছে, এই অভিযোগ তুলে কিংস পার্টি এনসিপি বলেছে এই নির্বাচনে তারা অংশ নেবে না। মোটামুটি একই কারণে জামায়াতে ইসলামী দলও বলছে যে তারা নির্বাচন বয়কট করবে। অন্যদিকে বিএনপি দল অবিলম্বে নির্বাচনের পক্ষপাতী, কারণ তারা মনে করছে যে তাদের বাজারটা ভালো, যেহেতু আওয়ামী লীগ বাজারে নেই এই মুহূর্তে অন্তত, তো সেই জন্য তারা বলছে যে তারা যত শীঘ্র সম্ভব ভোট চায়। এই পরিস্থিতি অনিবার্যভাবে আমাদের মনে করিয়ে দিচ্ছে ২০২৪-এর শেখ হাসিনার আমলের ভোটের কথা। সেই সব নির্বাচনে বিএনপি ও অন্য কিছু বিরোধী অংশ নেয়নি, বয়কট করেছিল নির্বাচন। কোন দাবি ছিল? দাবিটা ছিল বিএনপি নির্বাচন বয়কট করেছে কোনো আদর্শগত কারণে নয়, বয়কট করেছে বাজারের দলের অবস্থা দেখে। ওই যে একটা আল জাজিরার একটা রিপোর্ট পড়বো, একটু পরেই পড়ছি, সেইটা দেখলেই বুঝতে পারবেন যে তাদের বয়কটের কি কারণ। বাংলাদেশের বিরোধী রাজনীতিতে এক অদ্ভুত কালচার, ভোট বয়কট করব বাজার খারাপ বলে, কিন্তু পরে বলবো ভোট প্রক্রিয়া বৈধ নয়। বিএনপি এবং বিরোধীরা ছিল না বলে যদি ২০১৪, ১৮, ১৯ বা ২০২৪-এর নির্বাচন অবৈধ হয়ে যায়, তাহলে যা গতিক দেখছি বাংলাদেশের ২৬-এর ভোটও অবৈধ হবে। আগামী আরো সব ইলেকশন, যত ইলেকশন হবে সামনে, সবই অবৈধ হবে। কারণ ওই যে বললাম, বাজার খারাপ দেখলেই বাংলাদেশের বিরোধীদের একটা প্রবণতা আছে ভোট বয়কট করো। গণতন্ত্রের কি অদ্ভুত উত্তরণ বাংলাদেশে। এখন বলা হচ্ছে শুধু ২০২৪-এর ভোট নয়, হাসিনার আমলে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর যে ভোট হয়েছিল সেটাও নাকি জাল, অবৈধ। কেন না? আওয়ামী লীগ প্রচুর আসন পেয়েছিল আর বিএনপি জোট অংশ নেয়নি ভোটে। কিন্তু সে সময় বিখ্যাত আল জাজিরা পত্রিকা তাদের ৯ মার্চ ২০১৯ সংখ্যায় নির্বাচনের সেই ফল নিয়ে কি লিখেছিল, একটু আগে যে কথা বলছিলাম সেই কথাটা এখন বলি, একটু দেখুন, চলুন সেই কথাটা। আল জাজিরা তাদের শিরোনাম দিয়েছিল প্রতিবেদনের যে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির কি ভুল হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপরে খবরে বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হন, যা প্রায়, এটা কিন্তু মনে রাখবেন, এটা ২০১৮-র ৩১ ডিসেম্বর যে ভোট হয়েছিল সেইটার কথা বলা হচ্ছে, ২৪-এর ইলেকশন নয়। সেবার ছিল তৃতীয় মেয়াদ, আর ২৪-এর ইলেকশনে তিনি যেটা জিতে হয়েছিলেন সেটা চতুর্থ মেয়াদে। তো যাই হোক, সেখানে আল জাজিরা লিখছে যে তৃতীয় মেয়াদে নির্বাচিত হন ১৬ কোটি জনসংখ্যার দক্ষিণ এশীয় দেশটিকে মানে একদলীয় রাষ্ট্র হিসেবে পরিণত হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে। এটা বিভিন্ন বিশ্লেষক। শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং তার মিত্ররা ৩০০টি সংসদীয় আসনের প্রায় সবকটিতে জয়লাভ করে, যা তাদের সর্বকালের সেরা ফলাফল। গত বছরের নির্বাচনে মানে ২০১৯-এর বিএনপি নির্বাচনের ময়দানে না থাকাকে হতাশাজনক আখ্যা দিয়ে অনেক বাংলাদেশি পর্যবেক্ষক প্রশ্ন তুলেছিল যে ১৯৭৮ সালে গঠনের পর থেকে ৪টি জাতীয় এবং ২টি রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী
কিন্তু 2006 সাল থেকে ক্ষমতায় না থাকা প্রাক্তন ক্ষমতাসীন দলটি কি কখনো দেশের একটি প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে তার অবস্থান আবার ফিরে পাবে? এই প্রশ্ন করে আল জাজিরা বলেছিল 3টি প্রধান কারণে বাংলাদেশে বিএনপির পুনরুত্থান অসম্ভব বলে মনে হচ্ছে। এটা আওয়ামী লীগের কোনো মুখপত্র তারা বলেনি, এটা বলেছিল কি আল জাজিরা, যারা কিন্তু আদৌ আওয়ামী লীগের প্রতি তাদের কোনো রকম ভক্তি কিংবা শ্রদ্ধা ছিল না। কি কি কারণ বলেছিল আওয়ামী লীগে এই বিএনপির ফিরে আসবে না কোনোদিন, অসম্ভব বলে মনে করেছিল বিএনপির প্রত্যাগমন। তার পেছনে কি কারণ? কারণ হচ্ছে জনসাধারণের সমর্থন হারানো। এরপর আল জাজিরা ব্যাখ্যাও করেছিল এই কারণটির, বলেছিল প্রথমত বিএনপির আর জনসমর্থন নেই। দলের চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির অভিযোগে কারাগারে আছেন এবং তার ছেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 10 বছরেরও বেশি সময় ধরে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন। তখনকার 2018-19-এ 2018 সালের অক্টোবরে বাংলাদেশের একটি আদালত 2004 সালে শেখ হাসিনার উপর হত্যা চেষ্টার অভিযোগে, যার জনগণ যেটা মানুষ যেটাকে জানে গ্রেনেড হামলা মামলা বলে, সেই মামলায় তারেককে যাবজ্জীবন কারাদণ্ড দেয় এবং যেখানে ওই ঘটনায় 24 জন নিহত এবং আরো অনেকে আহত হন। দলের অন্যান্য নেতা এবং বিএনপি দলের অন্যান্য নেতা এবং বিশিষ্ট সমর্থকদের অনেকেই হয় কারাগারে কিংবা নির্বাসনে কিংবা তারপর থেকে আত্মগোপনে আছেন এবং বাকিরা গোপন থাকার চেষ্টা করছেন। দলটি বলেছে যে তাদের বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত, কিন্তু এটা তো ঠিক, অতগুলো মানুষের মৃত্যু হলো, এটা তো আর এই আকাশ থেকে বাজ পড়ে মৃত্যু হয়নি কিংবা তাদের ঝড়ে বক মরার মতো করে মৃত্যু হয়নি। তার পেছনে নিশ্চয়ই তাদের কারণ ছিল, সেই কারণ হচ্ছে তারেক রহমানের এবং তাদের গ্রেনেড হামলা। তবুও এই অভিযোগের ফলে, এই অভিযোগটা ওঠার ফলে তারা বলেছে এটা আমাদের কাজ নয়, বিএনপি বলেছে, কিন্তু মানুষ সেটা বিশ্বাস করেনি, বিএনপি তাদের সমর্থক হারিয়েছে। এছাড়া 2013 সালে বিএনপি তার বন্ধু জামায়াত ইসলামীর সমর্থিত সাধারণ ধর্মঘট ও রাজপথে বিক্ষোভের মাধ্যমে নির্বাচনী আইন পরিবর্তনের চেষ্টা করে এবং অন্যায্য শর্তের কথা উল্লেখ করে 2014 সালে, দেখুন এটা আমার কথা নয়, এটা হচ্ছে আল জাজিরার কথা, অন্যায্য শর্তের কথা উল্লেখ করে আসন্ন 2014 সালের সাধারণ নির্বাচনের বর্জনের ইচ্ছা পোষণ করে। কিন্তু বয়কট সত্ত্বেও শেখ হাসিনা সরকার নির্বাচনের মাধ্যমে এগিয়ে যায় এবং সহজেই ক্ষমতায় আসে। প্রতিক্রিয়ায় বিএনপি কি করেছিল? বিএনপি সারা দেশ জুড়ে লন্ডভন্ড করে দিয়েছিল, বাস পুড়িয়ে দেওয়া হয়, অজস্র বোমা নিক্ষেপ করা হয়, জনজীবনে ব্যাপক বিঘ্ন সৃষ্টি করা হয়। এর ফলে জনগণ এই বিএনপির বিরুদ্ধে ঝুঁকে পড়ে। আজকে এই 2025 সালে বিএনপি ভাবছে যে তারা বোধহয় হেপ্পায় জিতে গেল, হেপ্পায় তারা যা খুশি করুক না কেন, আওয়ামী লীগ তো নেই, সুতরাং তারা জিতবে। সেই জন্যে তারা আজকে আরেকটা ভিডিও একটু পরে করব, সেখানে বর্তমান যে উপদেষ্টা মন্ডলী রয়েছে বাংলাদেশে, তাদের অন্যতম উপদেষ্টা তিনি বলছেন বিএনপির সম্পর্কে কিছু কথা বলেছেন, সেইটা বলবো। যাই হোক, ফিরে আসি আল জাজিরার কথায়। আল জাজিরা বলছে 2018 সালে বিএনপি শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের জন্য প্রথম ভেবেছিল, কিন্তু যখন দেখলো যে জনসমর্থন তাদের মধ্যে নেই, তখন তারা ভোটের দিন তারা করলো কি, বিএনপির তারা আর ভোটের সময় তারা থাকলো না। এর অর্থ এই নয় যে যদি ভোট অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়নি, এই কথাটাই তারা বলছে যে ভোট সুষ্ঠুভাবে হয়নি। কিন্তু মূল কথাটা হলো যে জনগণের অনাগ্রহ বিএনপির প্রতি স্পষ্টভাবে প্রমাণ করেছিল যে বিএনপির কোনো লাভ হবে না এবং বিএনপি তাদের সমর্থন হারিয়ে ফেলেছে। এরপরে আল জাজিরা দ্বিতীয় যে ব্যাখ্যাটা দিয়েছে বিএনপি সম্পর্কে, সেটা হচ্ছে দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে ব্যর্থ হয়ে যাওয়া। বিএনপি গত কয়েক বছরে জনসংহতি আন্দোলনের সাথে নিজেকে একীভূত করতে ব্যর্থ হয়েছে। জনবিক্ষোভের সূত্রপাত হয়,
যেখানে বাংলাদেশ রাষ্ট্রকে তার ধর্মনিরপেক্ষ নীতিমালা মেনে চলার দাবি করছে মানুষ। কয়েক মাস পরে প্রায় 1 ডজন ইসলামপন্থী সংগঠনের জোটের সাথে মিলে দেশের ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের যে লক্ষ্য নিয়েছিল হাসিনা সরকার, তার পাল্টা প্রতিবাদে আন্দোলন শুরু করে। এইভাবে বিরোধপূর্ণ আন্দোলনের মধ্যে লক্ষ লক্ষ বাংলাদেশি তাদের জাতীয় একটা বিতর্কের সূত্রপাত হয়। এই গুরুত্বপূর্ণ জাতীয় আলোচনায় বিএনপি তার জায়গা খুঁজে পেতে ব্যর্থ হয়েছে। শাহবাগের যুবদল তাদের হাতের নাগালে ছিল, অন্যদিকে হেফাজত বিএনপির হেফাজত করল কি হেফাজতে ইসলামী বিএনপির সমর্থন উপেক্ষা করেছিল, কারণ তারা ইতিমধ্যেই শক্তিশালী হয়ে উঠেছিল। সারা বাংলাদেশে 25,000-এর বেশি ধর্মীয় বিদ্যালয় ভিত্তিক সংগঠনের একটা জোট তারা তৈরি করেছিল। প্রিয় দর্শক, কি বুঝলেন আল জাজিরার এই সংবাদ প্রতিবেদন থেকে? শেখ হাসিনা জালিয়াতি করে 2018 নির্বাচন জেতেননি। মানুষ তার পক্ষে ছিল, তাই তিনি জিতেছেন। বিরোধীরা হেরেছিল, কারণ হেরেছিল অর্থে তারা প্রতিবাদের ভোটের ময়দানেই তারা যায়নি, নামতে ভয় পেয়েছিল, কারণ তারা দেখেছিল মানুষ তাদের পক্ষে নেই। জানি এই কথাটি আজ যখন দেশে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট ইত্যাদি বলা হচ্ছে, তখন এই কথাটি অনেকের হজম হবে না। তারা নির্বাচনে নিয়ম পরিবর্তনের কথা বলবেন যে কেয়ারটেকার সরকারের শাসনে ভোট করার যে নিয়ম, সেই নিয়ম পাল্টে দিয়েছিলেন শেখ হাসিনা। সেটা তার জন্যই তিনি জিতবার জন্যই সেটা পাল্টে দিয়েছিলেন। কেন পাল্টিয়েছিলেন সে কথা কেউ উচ্চারণ করে না। সত্যি সত্যি কেন পাল্টেছিলেন? দ্রুত নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে 2009-এর আগে যে সরকার, কেয়ারটেকার সরকার ক্ষমতায় এসেছিল, তারা আজকের মোহাম্মদ ইউনূস যেমন নানান বাহানায় ভোট পিছিয়ে দিতে চাইছেন, সেই পরিস্থিতিতে তারাও 2009-এর আগে সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সে কারণেই সংবিধান সংশোধন করে কেয়ারটেকার সরকারের ব্যবস্থাটা তুলে দিয়েছিলেন শেখ হাসিনা। অনেকে ভোট দানের শতকরা হারের উল্লেখ করে বলবেন, এত কম মানুষের অংশগ্রহণে যে ভোট, সেটা কি করে বৈধ হবে? বাংলাদেশে বিভিন্ন নির্বাচনে ভোট দানের শতকরা হার প্রায় একই রকম ছিল। 2009 সালের নির্বাচনে ভোট দানের হার ছিল কিছু বেশি, আনুমানিক 80% মতো। তার কারণ তার আগে বেশ কয়েক বছর নির্বাচিত সরকার ছিল না দেশে, তার জন্যে। সে বছর স্থায়ী সরকার ব্যবস্থা প্রত্যাহার হয়ে দলীয় সরকারের অধীনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। 2014 সালের নির্বাচনে বিএনপি ও প্রধান বিরোধী দল ভোট বয়কট করার কারণে ভোটদানের হার বাস্তবে অনেক কম হয়। কারণ মানুষ ভাবছে ভোট দিতে গিয়েই বা কি হবে, এটা তো জিতবেই, আওয়ামী লীগ তো এমনিতেই জিতবে, সুতরাং ভোট দেওয়ার কষ্ট করে ভোট দিতে লাইনে গিয়ে দাঁড়াবার কোনো দরকার নেই। তবুও আনুমানিক 41%-এর বেশি কিন্তু ভোট পড়েছিল 2014 সালে। এবং সেই নির্বাচনের বৈধতা নিয়ে ব্যাপক বিতর্ক হয়। 2019 সালের নির্বাচনের জন্য নির্দিষ্ট ভোটদানের হার স্পষ্টভাবে পাওয়া যায়নি, সুনির্দিষ্ট উৎস থেকে এটা পাওয়া যায়নি। তবে রিপোর্ট অনুযায়ী ভোটার উপস্থিতি 2014 সালের তুলনায় ওই 41%-এর তুলনায় কিন্তু বৃদ্ধি পেয়েছিল। 2024 সালের নির্বাচনে সেইখানটায় আনুমানিক 41.8% মতো ভোট পড়েছে বলে জানানো হয়। এর আগের নির্বাচনগুলোতে 70% ভোট পড়েছে, কখনো কখনো 65% ভোটও পড়েছে। সুতরাং বিরাট কোনো ফারাক কিন্তু তখন নেই, তবে নির্দিষ্ট বছর অনুযায়ী কম বেশি পার্থক্য ছিল। বিশেষ করে তো তাহলে এই হলো যে ভোটদানের হিসাব। গণতন্ত্রের পক্ষে ধ্বজা তুলে বাংলাদেশের শেখ হাসিনার সরকারকে সমালোচনা যারা আজ করছেন, তাদের সরব হওয়া উচিত যারা ভোট বয়কট করে তাদের বিরুদ্ধে। ফলাফল বিরুদ্ধে যেতে পারে বলে ভোট বয়কট করব, এটা কোনো সমর্থনযোগ্য অবস্থান হতে পারে না গণতন্ত্রে। প্রবল পরাক্রান্ত ভারতের কথা বলছি, প্রবল পরাক্রান্ত বিজেপি দল 1984 সালের নির্বাচনে মাত্র 2টি লোকসভা আসন পেয়েছিল, কিন্তু তারা কোনোদিন ভোট বয়কটের রাস্তায় যায়নি। ইন্দিরা গান্ধী হত্যার পর বিজেপি
মাত্র 2টো লোকসভার আসন পেয়েছিল। আজকে বিজেপি 300-র ওপরে আসন তার পরবর্তী অনেক গত নির্বাচনে পেয়েছিল। এবার একটু 2024-এ একটু কম পেয়েছে, তার আগের নির্বাচনে 300-র মতো আসন পেয়েছিল। তো তবু যখন 2টো পাওয়ার পরেও কিন্তু তারা কোনোদিন ভোট বয়কটের রাস্তায় যায়নি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এ কথা মনে রাখেনি ও রাখে না বলেই গণতন্ত্র এতটা ভঙ্গুর সেখানে। এবং আজকে বাংলাদেশে যে ভয়ঙ্কর অবস্থা চলছে তা এই জন্যেই যে গণতন্ত্রের ভিত আদৌ মজবুত হয়নি সেখানে। তার জন্যে শেখ হাসিনার ভুলের জন্য নয়, শেখ হাসিনা অত্যাচার করেছেন এসবের জন্য নয়, সেটা হচ্ছে গণতন্ত্রের ভিতটা মজবুত নয় বলেই আমেরিকা বাংলাদেশে খেলতে পারছে। আমেরিকা বাংলাদেশের উপর বিভিন্ন জিনিস চাপ সৃষ্টি করছে। বাংলাদেশ আজকে আমেরিকার হাতের পুতুল হয়ে গেছে। এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন। ধন্যবাদ।